শম্ভুদা বলছে, মা আস্তে, একটু আস্তে, তুমি অনেক তাড়াতাড়ি করছো, এরকম চললে তো সমস্যা হবে। সোমা কাকিমা বলছে, জোরে কথা বলিস না বাবা, উঠে পড়বে, মুখটা এদিকে রাখ। জানালা ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করলাম, স্পষ্ট দেখতে পেলাম দুজনকে। সোমা কাকিমা জবা ফুল নিয়ে বসে আছে, আর শম্ভুদা জবা ফুল নিয়ে কি যেন করছে। আমার নাম সৌগত ঘোষ, 18 বছর বয়স। সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, রেজাল্ট এখনো পর্যন্ত বেরোয়নি। আমি পড়াশোনায় একেবারে ভালো নই, আমার আর পড়াশোনা হবে না, তাই ভেবে নিয়েছি পরের বছর থেকে পারিবারিক কাপড়ের ব্যবসাতে নেমে পড়ব। আমার ঠাকুরদা মানে বিমলেন্দু ঘোষ, সবাই ওনাকে বিমল বাবু বলেই চেনেন, আমাদের বাড়ির কর্তা। এত বড় ব্যবসাটা ওনারই, গ্রামে ওনার খুব নামডাক রয়েছে। খুব গম্ভীর আর নিয়ম শৃঙ্খলা পরায়ণ মানুষ। ছোটবেলায় খুব দরিদ্রতা দেখেছেন, তাই কোনো কিছু নষ্ট করা বা বাদ দিয়ে দেওয়াটাকে পছন্দ করেন না। বাড়ির যাবতীয় সব সোনা গয়না কিংবা টাকা পয়সা সব কিছুই দাদার আলমারিতে থাকে। আমরা সব নাতি নাতনিরা ঠাকুরদাকে দাদা বলেই ডাকি। এক কথায়, দাদার পারমিশন ছাড়া বাড়িতে একটা পাতাও বাড়ে না। বাড়ির সকলে দাদাকে খুব যেমন ভয় পায়, তেমনি সম্মানও করি। দাদার কথা না শোনার সাহস কারোর নেই। কারোর টাকার দরকার হলে দাদাকে এক একটা টাকার হিসেব দিতে হয়। এই দিক থেকে আমি খুব বড়লোক, দাদা আমাকে খুব ভালোবাসেন, আমি ওনার চোখের তারা। একমাত্র আমাকেই দাদার কাছে টাকা পয়সার হিসেব দিতে হয় না। আমি যখন যাই চাই, দাদা আমাকে তার থেকেও অনেক বেশি দিয়ে দেন। আসলে প্রথমবার যখন ব্যবসায় লোকসান হয়েছিল, তখন দাদারও শরীর খুব অসুস্থ হয়ে পড়েছিল। সবাই ভেবেছিল দাদা হয়তো আর বাঁচবেন না। ঠিক ওই সময় আমার জন্ম হয়। জন্মের 1 সপ্তাহের মধ্যেই দাদা একেবারে সুস্থ হয়ে ওঠেন, আর ব্যবসায়ও উন্নতি হয়। তাই দাদার কাছে আমি হলাম ওনার রক্তমুখী নীলা। আর দাদি মানে আমার ঠাকুমা সাধনা দেবী সারাদিন দাদার সেবা আর পুজো পাঠ নিয়েই থাকেন। আমার বাবারা 3 ভাই আর 2 বোন। আমার জেঠু মানে অরুণকান্তি ঘোষ খুবই সাদাসিধে মানুষ, কারোর সাথে পাচে থাকেন না। খুবই শান্ত ও নিরীহ প্রকৃতির মানুষ। জেঠিমার নাম পারুল ঘোষ, উনি একজন সরকারি স্কুলের শিক্ষিকা। জেঠু জেঠিমা আমাদের নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসেন, কিন্তু দুর্ভাগ্যবশত এমন মানুষদের কোনো ছেলে মেয়ে নেই, তাই হয়তো একটু বেশিই ভালোবাসেন আমাদের। জেঠিমা বেশিরভাগ দিনই বাপের বাড়িতে থাকেন চাকরির জন্যে। আসলে প্রতিদিন এখন থেকে স্কুলে যাতায়াত করা সম্ভব হয় না তাই। তবে প্রতি শনিবার স্কুল ছুটির পর বাড়ি চলে আসেন, আবার সোমবার সকালে বেরিয়ে যান। জেঠিমা খুবই অমায়িক প্রকৃতির মানুষ, এমনকি উনি ওনারও মাইনের টাকাটা দাদার হাতেই তুলে দেন। দাদা এত হিসেবে বলেই আজ আমাদের পরিবার এতটা প্রভাবশালী। আমার বাবার নাম বরুণ কান্তি ঘোষ, খুবই খোশমেজাজি মানুষ, সব সময় হাসি খুশি থাকেন। আমি কখনো বাবাকে রাগ বা ঝগড়া করতে দেখিনি। খুবই মিষ্টভাষী, কাপড়ের দোকানেই কাজ করেন। আমার মায়ের নাম আরতি ঘোষ, বাবা মায়ের লাভ ম্যারেজ, মা হাউসওয়াইফ। মা খুব ভালো ছবি আঁকেন। মাকে খুব সুন্দর দেখতে, মাকে দেখলে কেউ বলবে না যে মায়ের বয়স 34 বছর, এখনও মাকে 24 কি 25 বছর বয়সী বলে মনে হয়। আমার একজন দিদি আছে, সুচরিতা ঘোষ, দিদি কলেজে পড়ে, ফার্স্ট ইয়ার। আসলে আমাদের পরিবার খুব বড়, আরও অনেক আত্মীয় রয়েছেন আমাদের, তবে ওনাদের পরিচয় পরে হবে। বাড়ির দুর্গাপুজো, পুজোর 10 দিন আগে থেকেই বাড়িতে ব্যস্ততা শুরু হয়ে যায়। প্রথম থেকেই আমাদের বাড়িতে দুর্গাপুজো খুব ধুমধাম করে পালন করা হয়। পুজোর পুরো সপ্তাহটা বাড়ির সবাই ও সমস্ত আত্মীয় স্বজন আমাদের বাড়িতেই থাকেন। পুজোতে এখনও 1 সপ্তাহ বাকি, তাই এখন থেকেই বাড়িতে আত্মীয়দের আনাগোনা শুরু হয়ে গেছে। অনেক বড় বাড়ি আমাদের, অনেকগুলো শোয়ার ঘর রয়েছে, তাই এই সময় বাড়িতে থাকা নিয়ে কোনো অসুবিধে হয় না। এখন দুপুর 12টা, বাড়িতে এখন পুরুষদের স্নানের তোড়জোড় চলছে। কিছুদিন আগে দাদার পায়ে মোচ লেগেছে, তাই দাদি দাদাকে স্নান করিয়ে দেন। পুরুষদের মধ্যে দাদা সবার আগে স্নান করেন, বাড়ির কর্তা বলে কথা। মা কাকিমারা বেলা 11টার আগে স্নান সেরে নেন। আমি এসেছি আমার এক বন্ধু বিশালের বাড়ি পুজোর নিমন্ত্রণ নিয়ে। যদিও আমাদের বাড়ির পাশেই বন্ধুটার বাড়ির, আর অনেক দিন আগে থাকতেই ওকে বলেছি সপরিবারে উপস্থিত থাকার জন্যে, তবুও বাড়িতে এসে বলে যাওয়াটা আমাদের প্রথা। ছোটবেলায় বিশালদের বাড়ি খুব আসতাম খেলার জন্যে, এখন আর খুব একটা যাতায়াত হয় না।
বিশালের বাবা কাজের জন্য বিলেতে থাকতে হয়। 2 বছর একবার কি দুবার আসেন। আমি কাকুকে খুবই কম দেখছি। হঠাৎ বাইরে কখনো দেখলে হয়তো আমি চিনতেও পারবো না। আমাকে বাড়িতে দেখে বিশালের মা খুব খুশি হলেন। বিশালের মাকে আমি কাকিমা বলে ডাকি। কাকিমা আমাকে বলল, তোমাকে তো এখন আর দেখাই যায় না। বিশালকে যে কতবার বলেছি তোমাকে একবার বাড়িতে নিয়ে আসার জন্যে। তুমি তো আর অসই না। এখন আমাদের বাড়ি আর আসতে ভালো লাগে না বুঝি? আমি বললাম, না না কাকিমা, ওরকম কোনো ব্যাপার নয়। আসলে এখন আর সময় পেতাম না। একদিকে পরীক্ষার চিন্তা, তার উপর ঠাকুমার শরীরটাও খুব একটা ভালো থাকে না। মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন। তাই একটু ব্যস্ত থাকতে হয়। বাড়ির বড় ছেলে বলে কথা, বুঝতেই পারছো। বিশালের কথা জিজ্ঞাসা করতেই কাকিমা বললেন, বিশাল এইমাত্র স্নান করতে গেছে। একটু বসো, আমি একটু চা করে আনি। চা খেতে খেতে বিশু চলে আসবে। এই বলে কাকিমা চা করতে চলে গেলেন। আমিও সোফার উপর পা তুলে বসে পড়লাম। বিশালদের বাড়িতে কত স্মৃতি রয়েছে আমাদের। আমাদের বলতে আমার, বিশাল, সৌম্য, ছোটু আর বৃষ্টির। বৃষ্টি হলো বিশালের দিদি। আমার থেকে 1 বছরের বড়। ওকে আমি দিদি বলি না। আমরা একসাথেই পড়তাম ক্লাস 10 পর্যন্ত। তারপর বৃষ্টি মামার বাড়ি চলে যায় ইন্টার পড়ার জন্যে। তারপর থেকে আর ওর সাথে খুব একটা দেখা হয়নি। আমি বৃষ্টিকে খুব পছন্দ করতাম। ছোটবেলায় আমি ওকে প্রপোজ করেছিলাম, আর বৃষ্টি আমাকে হ্যাঁও বলেছিল। আমার ছোটবেলায় ঘর ঘর খেলতাম যখন, আমার আর বৃষ্টির বিয়ে হতো। পুরোহিত হতো বিশাল। তখন খুব মজা করতাম। ছোটবেলার আনন্দের দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? পুরনো দিনের বোকা বোকা কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ মুচকি মুচকি হেসে ফেললাম। ওই সময় আমার চোখ চলে যায় বারান্দায় শুকোতে দেওয়া ব্লাউজের উপর। 2টো ব্লাউজ রাখা আছে সেখানে। একটা হালকা গোলাপি আর একটা কালো। পাতলা কাপড়ের ফুলের ডিজাইনে বানানো। মনের মধ্যে কিছু অদ্ভুত চিন্তা ঘুরতে লাগিল। এমন সময় কাকিমা এসে বলল, এই নাও চা। চমকে বাম দিকে তাকিয়ে দেখি কাকিমা চায়ের কাপটা টেবিলের ওপর রেখে একটু ইতস্তত করে বললেন, একটু বসো, আমি 2টো বিস্কুট নিয়ে আসি। আমি মনে মনে বললাম, হায় কপাল, কাকিমা কি দেখে ফেলেছেন আমি ওই দিকে তাকিয়েছিলাম? হ্যাঁ, নিশ্চয়ই দেখেছেন, না হলে এমন ইতস্তত বোধ করছিলেন কেন? হে ভগবান, কাকিমা আমাকে নিয়ে কি ভাবছেন কে জানে। এত 7-5 ভাবছি, তবুও মনটা ইমাজিনেশনের কাকিমার ওই কাপড়ের দিকেই আছে। কাকিমার বিস্কুট আনতে এত দেরি লাগছে, নিশ্চয়ই কাকিমা আমাকে খুব খারাপ ভেবেছেন। কি করব কিছু বুঝতে পারছিলাম না। এমন সময় কাকিমা বিস্কুট নিয়ে এলেন। আমি কাকিমার দিকে একবার তাকিয়ে আবার মুখটা নিচের দিকে করে ফেললাম লজ্জায়। কাকিমার মুখের দিকে কি করে তাকাই? কাকিমা চায়ের প্লেটে বিস্কুটগুলো রেখে প্লেটটা আমাকে বাড়িয়ে দিলেন। প্লেটটা কাকিমার হাত থেকে নিতে গিয়ে দেখলাম কাকিমার কাছে 2টো জবা ফুল রয়েছে। আমার চোখটা চলে গেল কাকিমার জবা ফুলের দিকে। কি সুন্দর দেখতে ফুলগুলো। কাকিমা একটা আকাশি রঙের শাড়ি আর কালো রঙের একটা ব্লাউজ পরেছিলেন। কাকিমা খুব ফর্সা, যার কারণে কাকিমাকে খুব মানিয়েছে এই পোশাকে। জবা ফুলগুলো আকর্ষণীয় ও খুব সতেজ মনে হচ্ছে। শুধু মনে হচ্ছিল জবা ফুলগুলো স্পর্শ করে দেখলে ভালো লাগবে। একবার যদি সুগন্ধ নেওয়া যেত তাহলে ভালো হতো। এদিকে লক্ষ্য করলাম কাকিমার চুলে শ্যাম্পু করেছে আর কিছুটা অগোছালো হয়ে আছেন, আর এভাবেই আমার সামনে একটা চেয়ারে বসে পড়লেন। আমি চায়ে চুমুক দিয়ে এখন ওখান দেখছি, মূলত কাকিমার দিকে না তাকানোর চেষ্টা করছি। কিছুক্ষণ সবাই চুপ। নীরবতা ভেঙে কাকিমাই বললেন, আচ্ছা, তোমার ঠাকুরদা কেমন আছেন? শুনেছিলাম নাকি ওনার পায়ে চোট লেগেছিল। এখন পা কেমন আছে? ডাক্তার দেখিয়েছিলেন নাকি? বললাম, তুমি তো জানোই দাদা ডাক্তার দেখাতে পছন্দ করেন না। হাড় ভাঙেনি, সিঁড়ি দিয়ে নামার সময় পায়ে একটু মোচ লেগেছিল, ফুলে গেছে, হাঁটাচলা করতে একটু অসুবিধে হয়, আর কিছু না। আবার কিছুক্ষণ চুপ। এবার আমি বললাম, বৃষ্টি কেমন আছে? ওর পরীক্ষা কেমন হয়েছে? ও কবে আসবে বাড়িতে? কাকিমা বলল, বৃষ্টি ভালো আছে, বলছে তো ওর পরীক্ষা ভালোই হয়েছে। তারপর কি হয় কি জানি। ও তো পুজোতে আসছে আর 3-4 দিন পরেই। কথা বলতে বলতে কাকিমা ভেজা চুলটা খোলে শুকাতে লাগলেন। আঁচলখানা কাঁধ থেকে বাম হাতের কনুইয়ের কাছে চলে এসেছে কাকিমার। একটু অস্বস্তি লাগছিল। কাকিমা কপালে লাল টিপ, চোখে হালকা কাজল পরেছেন। আলতো নিচু করা মুখের ওই মুচকি হাসি আর তির্যক চাউনি আমাকে ভাষাহীন করে ফেলে মুহূর্তের জন্যে। সত্যি, কাকিমাকে আমার অপরূপ সুন্দরী লাগতে শুরু করেছিল ওই মুহূর্তে। আমি বোকার মতো করে কাকিমার দিকে তাকিয়ে রয়েছিলাম। কি বলবো বুঝতে পারছি না। খামখেয়ালিভাবে বারান্দার ওই শুকতে দেয়া ব্লাউজগুলোর দিকে আবার তাকিয়ে ফেলি।
কাকিমাও আমার তাকানো অনুসরণ করে বারান্দার দিকে তাকিয়ে বলেন, আচ্ছা বুঝেছি, বলেই কাকিমা মুচকি হেসে ফেলেন। আমি কাকিমার দিকে তাকিয়ে আবার লজ্জা পেয়ে যাই। তবে কাকিমার হাসি দেখে এটুকু বুঝতে পারি যে কাকিমা আর যাই হোক আমার ওপর রাগ করেননি। আমি এতক্ষণ মাথা নিচু করেই বসেছিলাম। এবার কাকিমার দিকে তাকালাম। যা দেখলাম তা হয়তো স্বপ্নেও দেখতে পেতাম না। কাকিমা আমার দিকে কিছুটা এগিয়ে এসেছেন। আমি শুধু মুচকি হাসলাম, কিছু উত্তর দিলাম না। কাকিমার মুখের দিকে তাকালাম। কাকিমা আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিলেন, তারপর একটু হেসে ফেললেন। বুঝলাম প্রশংসাটা কাকিমার ভালো লেগেছে। শাড়ির আঁচলটা এবার ঠিক করে নিয়ে আমার পাশে এসে বসলেন আর বললেন, তোমরা কত তাড়াতাড়ি বড় হয়ে গেলে বুঝতেই পারলাম না। আমার চোখ জবা ফুলের দিকেই রয়েছে। কাকিমা হেসে বললেন, দুষ্টু কথা অনেক হয়েছে, এবার চাটা খাও, ঠান্ডা হয়ে যাবে তো। এই বলে দাঁড়িয়ে পড়লেন। কিছু আগে ভেতর থেকে একটা শব্দ পাচ্ছিলাম। এবার বুঝলাম বিশাল স্নান সেরে বেরিয়ে এসেছে। বিশাল বলল, মা, ওকে খাবার না খাইয়ে পাঠাবে না, আমি কাপড়টা ছেড়ে আসি। এই বলে বিশাল ওপরে চলে গেল। কাকিমা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলেন, খেয়ে যেও, বাকি কথা পরে হবে। কাকিমা রান্নাঘরে চলে যান খাবার বাড়তে। খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি। পঞ্চমীতে বিশালরা আমাদের বাড়ি আসবে। কাকিমার সাথে এই ব্যাপারে একটু গভীর কথা বলা যাবে। খুব উত্তেজিত আমি। বিকাল 4টে বাজে। আজকে আবার পুজোর কেনাকাটা করতেও তো যেতে হবে। বাড়ির মহিলাদের সাথে কাপড় কেনাকাটা করতে যাওয়াটা বড় ভয়ঙ্কর ব্যাপার। তার ওপর আমি একমাত্র পুরুষ যে বাড়িতে আছি। এর মানে আজকে সবার কাপড় বোয়ার দায়িত্ব আমার। মা, কাকিমা, দিদি, ছোট পিসি আর আমি পৌঁছে যাই দোকানে। জেঠিমা কিছুক্ষণ পরেই চলে আসবেন স্কুল থেকে। যাই হোক, কেনাকাটা করে বাড়ি পৌঁছলাম রাত 8:30। তখন দাদা আর শক্তিবাবু বৈঠক ঘরে বসে গল্প করছিলেন। খুব জ্ঞানী ব্যক্তি। যখনই বাড়ি আসেন বাড়ির সকলে ওনাকে হাঁটু গেড়ে প্রণাম করেন। উনি সবাইকে বুকে জড়িয়ে নিয়ে বলেন, শুভম। মা সবার শেষে শক্তিবাবুকে প্রণাম করতে গেছেন। শক্তিবাবু মাকে একটু বেশিক্ষণ আশীর্বাদ করলেন। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আরতি, কিছুদিন থেকেই লক্ষ্য করছি তোমার মনটা বড় চঞ্চল। মনকে স্থির করো। অনেক দিন তোমার হাতে চা খাইনি, 1 কাপ চা নিয়ে এসো তো দেখি। খেয়াল করলাম মা এতক্ষণ শক্তিবাবুর আশীর্বাদে যেন কোথাও হারিয়ে গেছেন। ঠোঁটের কোণে মিষ্টি হাসি নিয়ে বন্ধ চোখে মা কেমন যেন ঢলে পড়েছেন শক্তিবাবুর ওপর। চমক ভাঙল যখন দাদা বললেন, মেজ বৌমা, ঠাকুরমশাইয়ের জন্য 1 কাপ চা করে নিয়ে এসো, যাও। মা চলে গেলেন। আমিও রুমে চলে এলাম। দরজা খুলতেই দেখি দিদি শুধু লেগিংস পরা রয়েছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেতেই দিদি পেছন ফিরে তাকালো। একটু অপ্রস্তুত হয়ে গেলাম। খেয়াল করলাম দিদির কাছে দুটো গোলাপ ফুল আছে। গোলাপ ফুল এখনও সতেন নুইয়ে পড়েনি। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, রাতে আমি দিদির সাথে ঘুমাই। অনেক সময় দিদির অজান্তে ওই গোলাপ ফুল স্পর্শ করে দেখি। যাই হোক, আচমকা ঘরে ঢুকতেই দিদি বলল, তোকে না কতবার বলেছি রুমে ঢোকার আগে দরজায় টোকা দিবি, তুই ইচ্ছে করেই করিস সেগুলো, তাই না? বাইরে যা, আমি কাপড় পরি, তারপর তুই আসিস, যা বাইরে। আমি বললাম, বুঝতে পারিনি তুই ছিলি ভেতরে, আমি বাইরে চলে যাচ্ছি। বলেই বাইরে চলে আসলাম। দরজায় টোকা দেওয়ার কথা যে আমি ভুলে যাই তা নয়, আসলে গোলাপ ফুল দেখার জন্যে আর নক না করে সোজা ঘরে ঢুকে পড়ি। বাইরে কিছুক্ষণ অপেক্ষা করার পর দিদি বেরিয়ে গেল। যাওয়ার সময়ে আমার দিকে কটমট করে দেখে গেল। আমি আর কোনো কথা না বাড়িয়ে রুমের ভেতরে গিয়ে কাপড় পাল্টে নিলাম। বারবার মাথার মধ্যে বিশালের মায়ের কথা আর একটু আগে দিদির কথা ঘোরাঘুরি করতে লাগলো। অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মনে হলো টিউবওয়েলের পানি ছাড়লে ভালো হবে। আমি জানি দিদি জামা কাপড় কোথায় রাখে। দিদির কিছু বিশেষ কাপড় হাতে নিলাম আর টিউবওয়েলের জল ছেড়ে দিলাম। খেয়াল নেই যে দরজা খোলাই আছে। ইতিমধ্যে সৌম্য, মানে আমার কাজিন ভাই, ঘরে ঢুকে এসেছে। ওরা এই মাত্র মামাবাড়ি থেকে ফিরেছে। আমি সৌম্যকে দেখে তাড়াহুড়ো করে দিদির কিছু জিনিস লুকানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ও এর মধ্যেই দেখে ফেলেছে। আমাকে দেখে হেসে দিল। আসলে আমরা দুজনেই এক ধরনের। আমি বললাম, সৌম্য, প্লিজ কাউকে বলিস না, প্লিজ ভাই, না হলে আমি মরে যাব, প্লিজ। সৌম্য বলল, আরে না রে, এসব কথা কাউকে বলা যায় নাকি? আমি কাউকে বলবো না, তুই চিন্তা করিস না। কিন্তু তোর কি মাথা খারাপ নাকি? ওটাতে জল ফেললে দিদি বুঝতে পারবে, তখন কি করবি তুই?
আমি বললাম, আরে কিচ্ছু হবে না, এসব কি তুই ভাবিস না। সৌম্য আমার দিকে এগিয়ে এসে বলল, আমাকে একবার দে না ওটা, আমিও একবার হতে নি, আমি কাউকে বলবো না। আমি একটু স্বস্তি পেলাম, ওর হাতে দিয়ে দিলাম, আর একটু আগে দিদিকে দেখার ঘটনার বর্ণনা দিতে লাগলাম। কিছু সময় পর খাবার খাওয়ার ডাক এলো। একটু পর আমরা দুজনও ডাইনিং রুমে চলে এলাম। দুজন পাশাপাশি বসলাম, ঠিক দিদির সামনেই। আমাদের টেবিল চেয়ার আছে খাওয়ায় ঘরে, কিন্তু দুপুরে আর রাতে ঠাকুরদা মেঝেতে বসেই খেতে পছন্দ করেন, তাই আমাদের নিচেই বসতে হয়। আমরা সবাই একসাথেই খেতে বসি। মা, কাকিমা আর জেঠিমা সবার পরে খান। একদিকে মা ঠাকুরদাদের খাবার বেড়ে দিলেন, অন্যদিকে সৌম্যর মা মানে আমার কাকিমা আমাকে খাবার দিচ্ছিল। লক্ষ্য করলাম এখানেও কাকিমার কাছে বড় আকারের জবা ফুল রয়েছে। অজান্তেই জবা ফুলের দিকে চোখ চলে যায়। এক দৃষ্টিতে জবা ফুলের দিকে তাকিয়ে আছি। হঠাৎ খেয়াল হলো আমার পাশেই তো বসে আছে সৌম্য। খুব খারাপ হবে যদি ও জানতে পারে যে আমি ওর মায়ের কাছে রাখা জবা ফুলের দিকে তাকিয়ে আছি। চোখ সরিয়ে আনলাম। কাকিমা এবার সৌম্যকে খাবার দিতে গেলেন। তাড়াতাড়ি খাওয়া শেষ করে আবার একবার ভাত নিয়ে আসতে বললাম, কিন্তু এবারে মা ভাত নিয়ে এলো। মনটা খারাপ হয়ে গেল। আমাকে ভাত দেওয়ার পর মা ঠাকুরদাকে ভাত দিতে গেলেন। একবার ঠাকুরদার দিকে এক ঝালক দেখলাম। মা ঠাকুরদাকে ভাত দেওয়ার জন্যে ঝুঁকেছিলেন। আমি স্পষ্ট দেখলাম ঠাকুরদা সোজাসুজি আমার মায়ের দিকেই দেখছেন। আমি ভুল হতেই পারি না, আমি পরিষ্কার দেখছি ঠাকুরদা একবারও চোখ সরাননি। কিছুক্ষণ পরে ঠাকুরদা আবার তরকারি চাইলে যখন মা দিতে আসেন, তখনও দেখি ঠাকুরদা আবার মায়ের দিকেই দেখছেন। কেমন জানি মনে হলো মাও ওটা লক্ষ্য করেছে, কিন্তু তবুও মা ইচ্ছে করেই যেন ঠাকুরদাকে বেশি করে দেখার সুযোগ করে দিচ্ছিলেন। আমার খুব রাগ হচ্ছিল, আবার খুব অদ্ভুত লাগছিল। আমাদের এই বাড়িতে কেউ না কেউ কারোর ওপর দুর্বল। যাই হোক, খাবার শেষ করে রুমে চলে এলাম। দিদি আমার আগেই রাতের খাবার শেষ করে চলে এসেছিল, এখনও ঘুমিয়ে পড়েনি। কাল থেকে সৌম্য আমাদের সাথে ঘুমানোর কথাটা দিদিকে বললাম। দিদি বেশি কিছু বলল না, শুধু ঠিক আছে বলে মোবাইল হাঁটতে শুরু করে দিল। 2 ঘন্টা পেরিয়ে গেছে, আমার খুব ঘুম পাচ্ছিল, তবুও আমি জেগেই আছি, শুধু সুযোগের অপেক্ষায়। কিন্তু দুর্ভাগ্য, দিদি মনে হয় আজকে আর আমার আগে ঘুমাবে না। আমারও জেদ চেপেছে। ঘুম কাটানোর জন্যে রুমের বাইরে টহল দিতে বেরিয়ে এলাম। ঠাকুরদার রুমে আলো জ্বলছে। এখন ঠাকুমা ঠাকুরদার হাতে পায়ে তেল দিয়ে মালিশ করছে। বাবা আর মা ঘুমিয়ে পড়েছে। রুমের আলো বন্ধ, কোনো সাড়া নেই। বাড়ির প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। বারান্দায় এসে দাঁড়ালাম। সামনে শম্ভুদার রুমে আলো জ্বলছে মনে হয়। ভরত কাকু, সোমা কাকিমা আর শম্ভুদা আমাদের বাড়ির সামনের গেস্ট হাউসে থাকেন। শম্ভুদা প্রতিদিনই অনেক রাত পর্যন্ত জেগে থাকে। বাড়িতে মনে হয় সবার শেষেই শম্ভুদা ঘুমাতে যায়। ভাবলাম দিদির ঘুমাতে ঘুমাতে আমি শম্ভুদার সাথে একটু গল্প করে আসি। এদিকে ভরত কাকুর নাক ডাকার আওয়াজ পেলাম। অঘোর ঘুমে মগ্ন আছে। ভরত কাকু খুব জোরে নাক ডাকে। আমাদের বাড়ি থেকেও ওনার নাক ডাকার আওয়াজ শোনা যায়। শম্ভুদার রুমের কাছাকাছি এসে পৌঁছাতে ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পেলাম। শম্ভুদা আর সোমা কাকিমা কথা বলছে। আরও কাছে আসতে পরিষ্কার শুনতে পেলাম। শম্ভুদা বলছে, মা আস্তে, একটু আস্তে, তুমি অনেক তাড়াতাড়ি করছো, এরকম চললে তো সমস্যা হবে। সোমা কাকিমা বলছে, জোরে কথা বলিস না, বাবা উঠে পড়বে, মুখটা এদিকে রাখ। জানালা ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করলাম। স্পষ্ট দেখতে পেলাম দুজনকে। সোমা কাকিমা জবা ফুল নিয়ে বসে আছে, আর শম্ভুদা জবা ফুল নিয়ে কী যেন করছে। এদিকে সোমা কাকিমা শম্ভুদার থেকে একটা লাঠি নিয়ে অদ্ভুত আচরণ করছে। একটু পর লাঠি নিয়ে ইঁদুরের ঘরে দিয়ে দিল। আমি শুধু অবাক হয়ে দেখছিলাম তারা কি করে। মনে হচ্ছিল তাদের গিয়ে সাহায্য করি, কিন্তু গেলাম না, ওভাবেই দাঁড়িয়ে রইলাম। মনে সাহস জুগিয়ে দরজার সামনে টোকা দিলাম। সাথে সাথেই ভেতর থেকে ধরপড় করার আওয়াজ শুনতে পেলাম। বুঝতে পারছি সোমা কাকিমা তাড়াতাড়ি ঘর গোছানোর চেষ্টা করছে। শম্ভুদা জিজ্ঞাসা করল, কে বাইরে? আমি বললাম, শম্ভুদা, আমি গো শম্ভু। শম্ভুদা বলল, এত রাতে এখানে কি করছিস? আমি বললাম, শম্ভুদা, আমি সব জানি, তুমি আর সোমা কাকিমা কি করছো, দরজাটা খোল না প্লিজ। কিছুক্ষণ একটু চুপ থাকার পর সোমা কাকিমা দরজাটা খুলে দিলেন। আমি ভেতরে ঢুকে এলাম। দরজাটা বন্ধ করে দিলেন আবার। সোমা কাকিমা শুধু শাড়ি জড়িয়ে আছেন। শম্ভুদা গায়ে চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে।
সোমা কাকিমা ফিসফিস করে বললেন, আস্তে কথা বলো, না হলে তোমার ভরত কাকু উঠে পড়বেন। আমি বললাম, আমি তোমাদের সাহায্য করার জন্য এসেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সোমা কাকিমা বলল, ঠিক আছে, তুইও আমাকে সাহায্য কর, একা কাজ করে পেরে উঠছি না। এরপর সাহায্য করতে শুরু করলাম। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। ঘণ্টাখানেক পর সবাই ক্লান্ত, গোছানো ঘরটা কেমন অগোছালো হয়ে গেছে। একটু পর সোমা কাকিমা আমাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বললেন, না হলে সবাই সন্দেহ করতে পারে। আমিও তাড়াতাড়ি ঘরে চলে এলাম। বারান্দার কাছে এসে দেখলাম শম্ভুদার রুমের আলো বন্ধ হয়ে গেছে। আমিও রুমে ঢুকে ঘুমিয়ে পড়লাম। আমাদের এই একান্নবর্তী পরিবারে এরকম ঘটনা হওয়ার হামেশাই ঘটত, যা কেউ বুঝত না।